নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশান নেবে 2026 সালে, তোমাদের বর্তমান সময়ে 27 তারিখ থেকে অর্থাৎ 27 জুলাই থেকে 29 জুলাই 2026 পর্যন্ত চয়েস ফিলিং প্রক্রিয়া কিন্তু চলছে। এবং এই প্রক্রিয়া চলাকালীনই তোমাদের অনেক স্টুডেন্টের প্রশ্ন যে দাদা, ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশনের সময় আমরা কলেজে গিয়ে যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করব, তো সেখানে আমাদের কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে তার একটু গাইড করে দিলে ভালো হয়। দেখো, প্রথমেই একটু বিশেষ নির্দেশাবলী দিয়ে শুরু করি। অ্যালটমেন্ট পাওয়ার পর নির্ধারিত আইটিআই কলেজে উপস্থিত হয়ে সমস্ত মূল নথি বা অরিজিনাল ডকুমেন্টস প্রদর্শনের পাশাপাশি প্রতিটি নথির 2 কপি স্বপ্রত্যায়িত বা সেলফ অ্যাটেস্টেড জেরক্স এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনীয় নথিপত্রের একদম বিস্তারিত তালিকা নিয়ে আলোচনা করব। প্রথমেই যে নথিটার কথা বলবো, নথিপত্রের নাম, বিবরণ ও মূল শর্তাবলী। প্রথম যে নথিপত্রের নাম সেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার অ্যান্ড র্যাঙ্ক কার্ড। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা কি বললাম, সিট অ্যালটমেন্ট লেটার অ্যান্ড র্যাঙ্ক কার্ড। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এবং কমন অ্যাডমিশন পোর্টাল থেকে তোমাদের কিন্তু ডাউনলোড করে রাখা 2026 সালের সিট অ্যালটমেন্ট লেটার তোমাদের পাবলিশ হবে। ঠিক আছে, সেই সিট অ্যালটমেন্ট লেটার তোমাদের যে আইটিআই যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটা বেরিয়েছে তোমাদের, সেই মেরিটে মেধা তালিকার র্যাঙ্ক কার্ড এবং অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা ফিল আপ করেছিলে, অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড প্লাস হচ্ছে তোমার সিট অ্যালটমেন্ট লেটার, এইগুলো কিন্তু তোমার লাগবে। আমি বলবো যে একটা করে অরিজিনাল কপি এবং 2টো করে জেরক্স কপি অবশ্যই নিজে যেখানে তুমি যে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে সেখানে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। মেম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক ক্লাস 10th বা সমমানের পরীক্ষার অরিজিনাল মার্কশিট এবং পাস সার্টিফিকেট একদম 100% ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট লাগবে। কি হচ্ছে, মাধ্যমিক ক্লাস 10th বা সমমানের পরীক্ষার অরিজিনাল মার্কশিট এবং পাস সার্টিফিকেট। 3, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। যারা গ্রুপে অ্যাডমিশান নেবে, গ্রুপের অ্যাডমিশনের ক্ষেত্রে অষ্টম শ্রেণী বা ক্লাস 8 পাসের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট, স্কুল প্রধানের স্বাক্ষর ও সিলসহ। এটা কিন্তু মনে রাখবে, যারা গ্রুপে অ্যাডমিশান নেবে তাদের মার্কশিট এবং সার্টিফিকেট যেটা দেওয়া থাকবে সেখানে যেন স্কুলের যিনি প্রধান রয়েছেন, সেটা ক্ষেত্রে HOI হতে পারে, হেড অফ দ্য ইনস্টিটিউট হতে পারে, তোমাদের হেডমাস্টার হতে পারে বা হেড অফ দ্য ইনস্টিটিউট হতে পারে বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারে, তার কিন্তু যেন সাইন এবং স্ট্যাম্প থাকে, তবেই গিয়ে সেটা কিন্তু ভ্যালিড হবে। ক্লাস 8-এর মার্কশিটের কথা বলছি যারা তোমার গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিশান নিতে চাইছো। নেক্সট যে জিনিসটা বলবো, বয়সের প্রমাণপত্র বা এজ প্রুফ। বয়সের প্রমাণপত্র বা এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যারা ক্লাস 10th লেভেলে আছো তাদের তো নিজস্ব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হবেই, এবং যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপের ক্ষেত্রে আবেদন করছো তাদের ক্ষেত্রে অফিসিয়াল জন্ম নিবন্ধন সনদ, যেটাকে বলা হয় বার্থ সার্টিফিকেট, সেটা কিন্তু লাগবে। কি বলছি, যারা মাধ্যমিক বা তার পরবর্তীকালে আইটিআই অ্যাডমিশান নিচ্ছ তাদের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা অফিসিয়াল জন্ম নিবন্ধন সনদ, এবং যারা ক্লাস 8 পাস করছো তাদের ক্ষেত্রে অফিসিয়াল জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেট। নেক্সট 5 নম্বরে যেটা কথা বলবো, আইডেন্টিটি প্রুফ বা পরিচয় হিসাবপত্র হিসেবে তোমরা তোমাদের আধার কার্ড রাখতে পারো। যেহেতু ক্লাস 10th পাস করে কেউ আইটিআই অ্যাডমিশান নিচ্ছে, সেক্ষেত্রে তার কাছে ভোটার আই কার্ড হবে না।
ঠিক আছে, যেহেতু তার 18 বছর বয়স হয়নি, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের আধার কার্ড অবশ্যই নিজের সাথে নিয়ে যাবে। আর যদি তোমাদের কারো ভোটার আই কার্ড হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি ভোটার আই কার্ডও নিয়ে যেতে পারো, বা একই সাথে যার আধার এবং ভোটার দুটো কার্ডই রয়েছে, দুটো কার্ডই তুমি কিন্তু নিয়ে যেতে পারো। আধার কার্ডের নাম এবং জন্ম তারিখ যাতে মাধ্যমিকের যে ডকুমেন্ট তোমার রয়েছে তার সাথে মিল খায়, নইলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে। নামের ক্ষেত্রে কিন্তু এবার অনেক কড়াকড়ি করা হয়েছে আইটিআইগুলোর ক্ষেত্রে, তাই অবশ্যই আধার কার্ড এবং তোমার যে মাধ্যমিকের ডকুমেন্ট বা অফিসিয়াল জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেটে যেন মিল থাকে। মিল না থাকলে কিন্তু অ্যাডমিশান বাতিল পর্যন্ত হতে পারে। এই জিনিসটা কিন্তু আগে থেকে জেনে নাও, তোমার কাজে লাগবে। নেক্সট হচ্ছে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট। যে সমস্ত স্টুডেন্ট এসসি, এসটি, ওবিসি, ওবিসি মানে এখন ওবিসি একটাই করে দেওয়া হয়েছে, কোটায় আসন বরাদ্দ হলে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত এসডিও বিডিও কর্তৃক প্রাপ্ত অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু ভ্যারিফাইড হতে হবে, এবং ওবিসি হলে এনসিএল থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তোমাদের কাছে যারা যারা এসসি, এসটি বা ওবিসি কোটার আন্ডারে তোমাদের র্যাঙ্ক কার্ড এবং কলেজে সিট অ্যালটমেন্ট হবে, তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র থাকা কিন্তু বাধ্যতামূলক। নাহলে তোমার সিটটি 110% বাতিল হবে, কারণ তুমি তোমার কাস্টের সুবিধার জন্য কিন্তু কলেজটি পেয়েছিলে। এবার যদি তোমার কাছে সার্টিফিকেট না থাকে বা ভ্যারিফাইড সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার সিটটি 110% বাতিল হবেই হবে। নেক্সট 7 নম্বর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী শংসাপত্র, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পিএইচ কোটায় সুযোগ পেলে সরকারি মেডিকেল বোর্ড থেকে প্রাপ্ত ন্যূনতম 40% প্রতিবন্ধকতা সার্টিফিকেট কিন্তু লাগবে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের অবশ্যই 40% ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হতে হবে। এই জিনিসগুলো তোমরা মাথায় ঢুকিয়ে নাও। অনেক ক্ষেত্রে তোমাদের ভুল ধারণা থাকে, এবং এই ভুল ধারণার ফলে কিন্তু অ্যাডমিশন থেকে বাতিল হয়ে যেতে হয় বা তোমাদের অ্যাডমিশন হোল্ড হয়ে যায়। এই জিনিসগুলো এখান থেকে জেনে নাও। নেক্সট হচ্ছে 8 নাম্বার বিদ্যালয়ের ত্যাগের সনদ, টিসি। যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10 পাশে তোমরা আইটিআই অ্যাডমিশান নিচ্ছ, এটা এখনই লাগবে আমি বলছি না, কিন্তু তোমাদের লাগবে। তো তোমরা যে লাস্ট শিক্ষা প্রতিষ্ঠানে যে তোমরা পড়াশুনো করেছো সেখান থেকে প্রাপ্ত অরিজিনাল ট্রান্সফার সার্টিফিকেট, টিসি সার্টিফিকেট, ভাই আমাদের সময়ে কিন্তু স্কুলে টিসি সার্টিফিকেট নেওয়া হয়েছিল। ঠিক আছে, এখন যদি এর কিছু পরিবর্তন এসছে আমার জানা নেই, তবে স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট, টিসি, এটা কিন্তু লাগে। এটা প্রায় প্রত্যেক বছর আমি কিন্তু দেখেছি। এবার নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটাকে কিন্তু এবার বিরাট ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট কাউন্সিলের ফরম্যাট আছে। ঠিক আছে, আমার কাছে যদি ফরম্যাটটা থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই নির্দিষ্ট ফরম্যাটে মেডিকেল প্র্যাকটিশনার যিনি রয়েছেন, MBBS, ঠিক আছে, MBBS যিনি সার্টিফিকেট হোল্ডার রয়েছেন, এমন নিবন্ধিত ডাক্তার দিয়ে শারীরিক সুস্থতার শংসাপত্র কিন্তু তোমাকে দিতে হবে, যেটাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বলছি। দেখো এটার মেন কারণ কি, দেখো এক হচ্ছে কালার ব্লাইন্ডনেস। এটা থাকলে তুমি বুঝতেই পারছো যে তাদের ক্ষেত্রে কিন্তু রং চিনতে অনেক অসুবিধা হয়, এবং এই কালার ব্লাইন্ডনেসের উপর নির্ভর করে কিন্তু পরবর্তীকালে ধরো ইলেকট্রিশিয়ান ট্রেড নিলে আর তার কালার ব্লাইন্ডনেস আছে, সেক্ষেত্রে সে কীভাবে জব করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি যদি সে এই কোর্সটা করার জন্যই প্রিপেয়ার না থাকে, তাহলে সে কী করে করবে। তো এই সমস্যাগুলো কিন্তু হয়, তাই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এক কথায় কিন্তু বাধ্যতামূলক তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে। 10 নম্বর, এবং ছবি ও পেমেন্ট রসিদ, সম্প্রতি তোলা 3 থেকে 4 কপি রঙিন পাসপোর্ট ফটো এবং অনলাইনে ভর্তি ফি জমা দেওয়ার রসিদ, পেমেন্ট রসিদ। যেই মাত্র তোমরা সিট অ্যালটমেন্ট, তোমাদের রেজাল্ট আসবে, তোমরা সিট অ্যালট হয়ে যাবে তোমাদের, সেই মুহূর্তেই তোমাদের কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে, এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলে তোমাকে কিন্তু একটা পেমেন্ট রিসিপ্ট দেওয়া হবে, এবং সেই
পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই তোমাদের কাছে কিন্তু রাখতে হবে, এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ফটো কিন্তু লাগবে। আমি বলবো 6টা ফটো কিন্তু অবশ্যই রেডি করে রাখবে। এটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় 110% লাগবে। ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে কিছু বিশেষ কোটা এবং ডোমিসাইল সংক্রান্ত নথি আছে, যেটা কিন্তু যে 100% লাগবে এমন কিন্তু কোনো মানে নেই। এটা কোনো কলেজে লাগে, কোনো কলেজে লাগে না। যেমন ধরো 1 নম্বর হচ্ছে অন্যান্য কোটা। অন্যান্য ক্ষেত্রে বলছে যদি কারো এক্স সার্ভিসম্যান কোটা থাকে, প্রাক্তন সেনাকর্মীদের সন্তান হিসেবে কেউ যদি সুবিধা দাবি করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্রের জন্য এক্স সার্ভিসম্যান কোটার যে সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে। কোনো বোন মহিলা যদি কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করে, ভোকেশনাল বা ল্যান্ড লুজার ক্যাটাগরিতে আবেদন করে, সেক্ষেত্রে আবেদনের সময় উল্লেখিত বিশেষ ক্যাটাগরির সপক্ষে তাকে কিন্তু প্রমাণপত্র দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট, দেখো এটা পুরোপুরি নির্ভর করছে কলেজ অথরিটির উপর। ঠিক আছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা সেই হিসেবে পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, বিডিও, এসডিও বা আধার কার্ডের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট চাইতে পারে। এটা স্টার মানলাম, কারণ এটা ডিপ্লোমার ক্ষেত্রে বাধ্যতামূলক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বাধ্যতামূলক, কিন্তু আইটিআইয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে যদি তোমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট সেই মুহূর্তে না থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমাদের স্যারদের সাথে কথা বলতে পারো। ঠিক আছে, এটা বাধ্যতামূলক কিছু নয়। ভেরিফিকেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের দিয়ে দিই। মূল নথির উপস্থিতি নিশ্চিত করুন। ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্ট না দেখালে ভর্তি বাতিল হয়ে যেতে পারে। এটা কিন্তু আমি বারবার প্রথম দিন থেকে বলে আসছি এবং এখনও বলছি। 2 হচ্ছে বানানের অমিল। নাম বা জন্ম তারিখে কোনো গরমিল থাকলে পূর্ব থেকেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট বা সংশোধিত নথি প্রস্তুত রাখুন। যদি তোমাদের কিছু ভুল মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা নিয়ার বাই তোমাদের যে কোর্ট রয়েছে, সেই কোর্টে ডিস্ট্রিক্ট কোর্ট যেটা রয়েছে সেখানে চলে যাবে, এবং সেখানে গিয়ে একটা কিন্তু ফার্স্ট ক্লাস যিনি ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন, এসডিএম সাহেব, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তার কাছ থেকে একটা এফিডেভিট করিয়ে নেবে যে ধরো উমুক পল, ঠিক আছে, বি পল, ঠিক আছে, তার নাম চলে এসছে ধরো আধার কার্ডে বা কোথাও কলেজ স্কুলের মাধ্যমিকের ক্ষেত্রে সি পল, ঠিক আছে, বি পল ছিল, সি পল চলে এসছে। তো এই যে বি পলই যে সি পল, এটা বোঝাবার জন্যই কিন্তু তোমাকে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট স্যারের দ্বারা এফিডেভিট বা সংশোধিত নথি প্রস্তুত করে রাখতে হবে। এবং সেলফ অ্যাটেস্টিফিকেশান, প্রত্যেকটা কপি যে তোমরা যে জেরক্স কপিগুলো যেগুলো জমা দেবে ওখানে, অরিজিনালের যে জেরক্স ফরম্যাটে তোমরা জমা দিবে, তার নিচে অবশ্যই নিজের একটা স্বাক্ষর এবং তারপর স্বাক্ষর এবং ডেট বসিয়ে দেবে, তবে গিয়ে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি হবে। বুঝতে পারলে তো? তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম, এই বিষয়টা জানা প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন। তোমরাও আমাকে বারবার বলছিলে যে দাদা আইটিআই কী ডকুমেন্ট লাগে সেগুলো সম্বন্ধে বলতে। দেখো আমি শুধু বলে দিইনি কী ডকুমেন্ট লাগবে, তার পুরো ডিটেল তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তোমরা একটু সাবস্ক্রাইব করো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা প্রত্যেকে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো এরকম করলে তো হবে না, বলো? তোমরা আমার সাথে যুক্ত থাকতেই চাইছো না। ধন্যবাদ সকলকে।